হেই গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই অনলাইন ক্লাস, যেখানে আমরা জানবো হচ্ছে কমার্সের, যেখানে আমরা জানবো পড়বো হচ্ছে কমার্সের সাবজেক্ট। ওকে, বেসিক্যালি এই ক্লাসটা হচ্ছে স্পেশালি 11 ক্লাস স্টুডেন্টের জন্য, যারা 11-এ ভর্তি হবে ভাবছো বা ভর্তি হয়ে গেছে। ওকে, 12-এর ক্লাসের ছেলেমেয়েরাও দেখতে পারো, যারা বেসিক্সটাকে আরও স্ট্রং করতে চাও। ওকে, তো মাই নেম ইজ শঙ্কর সাহা। ওকে, আমি এই ইউটিউব চ্যানেলটা চালু করেছি স্পেশালি কমার্স স্টুডেন্টের জন্য, তাদেরকে প্র্যাকটিক্যাল লাইফে প্র্যাকটিক্যাল নলেজের সাথে রুবরু করানোর জন্য, বা যে এডুকেশন সিস্টেম আমাদের আছে, যেখানে একটা বড় গ্যাপ আছে প্র্যাকটিক্যালিটির সাথে থিওরিটিক্যাল যে পড়াশোনা, সেখানে সেটাকে মার্চ করে একটা প্র্যাকটিক্যাল ওয়েতে কমার্স সাবজেক্টকে পড়ানোর জন্য। ওকে, তো এটা হচ্ছে আমার অনলাইন ইউটিউব চ্যানেল। আর আজকের ক্লাসে আমরা জানবো হচ্ছে বেসিক্স অফ অ্যাকাউন্টসের ব্যাপারে আমরা আজকে পড়াশোনা করবো। ওকে, ওকে, প্রথমেই বলে রাখি, যারা যারা কমার্স নিয়ে পড়াশোনা করছো, প্রথমেই ভেবে নাও আমরা বিজনেস স্টাডি করছি। অ্যাকাউন্টিং কী জিনিস? অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনকে বুকসে একটা সিস্টেমেটিক ওয়েতে রেকর্ড করে। ওকে, দ্যাট ইজ অ্যাকাউন্টিং। একটা সিস্টেমেটিক ওয়ে, হোয়াট ইজ দ্যাট ওয়ে? ওকে, সেটা আমরা পরে গিয়ে জানবো কি কি ওয়ে আছে, যেটা যেভাবে আমরা সিস্টেমেটিকভাবে আমরা রেকর্ড করবো, সেটা কি আমরা পরে ডিসকাস করবো। প্রথমে বলে দিই, একটা সিস্টেমেটিক ওয়ে যাতে কি হয়, যাতে যে ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন আছে তাকে ইজিলি সামারাইজ করা যেতে পারে, ক্লাসিফাই করা যেতে পারে। ক্লাসিফাই মানে হচ্ছে যে বিজনেসে বিভিন্ন রকম ট্রানজাকশন হয়, সেল, পারচেজ, পেমেন্ট, রিসিপ্ট অর আদার্স, অনেক রকম ট্রানজাকশন হয়, সেটাকে ক্লাসিফাই করা অ্যান্ড সেটাকে সামারাইজ ফর্মে প্রেজেন্টেশন করা। ওকে, অ্যান্ড রিপোর্টিং পারপাসের জন্য অ্যাকাউন্টিং অনেক বেশি ইম্পর্টেন্ট। ওকে, তো অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেসের ল্যাঙ্গুয়েজ। ওকে, তো এখানে আমরা বুঝতে পারছি যে বিজনেসের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনকে বুকসকে রেকর্ড করা, যাতে ফিউচারে বিজনেসের যে ফাইন্যান্সিয়াল হেলথ, বিজনেসের যে ফাইন্যান্সিয়াল পজিশন আছে আমরা জানতে পারি। তো এখানে আমরা বলতে পারি যে অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেস ল্যাঙ্গুয়েজ, যেটার দ্বারা, যেটা আমরা পড়তে শিখছি, যে অ্যাকাউন্টিং আমরা ইনিশিয়ালি আমরা ওটা পড়তে শিখবো, যে এই ল্যাঙ্গুয়েজটার মানে কি, ল্যাঙ্গুয়েজটার ওয়ার্ডিংগুলোর মানে কি। ওকে, আমরা পড়তে শিখবো আস্তে আস্তে, এবং আগে গিয়ে আমরা জানতে পারবো যে যে কোনো কোম্পানির ব্যালেন্স শিট বা পিএল যদি আমরা দেখি, তো আমরা ইজিলি বলে দেবো যে ওই কোম্পানি ফাইন্যান্সিয়াল হেলথ কী আছে। ওকে, তো এটা হচ্ছে একেই বলে অ্যাকাউন্টিং। ওকে, তো অ্যাকাউন্টিং আমি যদি সামারাইজ করি, অ্যাকাউন্টিং হচ্ছে বিজনেস ল্যাঙ্গুয়েজ, সেখানে আমরা বিজনেসের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনকে মেজারমেন্ট করি, সিস্টেমেটিক ওয়েতে রেকর্ডিং করি, প্রসেসিং অ্যান্ড কমিউনিকেট থ্রু দ্য ফাইন্যান্সিয়াল ইনফরমেশন টু দ্য টপ লেভেল। ওকে, টপ লেভেল যে ম্যানেজমেন্ট হয় তাকে রিপোর্টিং করা, এটা হচ্ছে অ্যাকাউন্টিংয়ের প্রাইমারি জব। ওকে, দিস ইজ অ্যাকাউন্টিং। যদি আমি পারপাসের কথা বলি, পারপাস কি অ্যাকাউন্টিং করা, যেমন কি আমি বললাম সিস্টেমেটিক ওয়েতে রেকর্ড করা, ইট ইস দ্য ফার্স্ট প্রায়োরিটি, ফার্স্ট আমাদের পারপাস। সেকেন্ড হচ্ছে অ্যাসার্টেন, যে রেজাল্টকে অ্যাসার্টেন করা। ওকে, টু ডিটারমাইন দ্য নেট প্রফিট অর নেট লস হোয়াট এভার, একটা সার্টেন টাইমের মধ্যে, যেমন কি আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার, অ্যাকাউন্টিং যারা পড়াশোনা করছে তারা প্রথমেই জেনে নাও যে আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় 1 জানুয়ারি, আমাদের ফাইন্যান্সিয়াল ইয়ার স্টার্ট হয় 1 এপ্রিল থেকে 31 মার্চ। ওকে, 31 মার্চ। তো এই বছরে, এই ইয়ারের এই টাইমের মধ্যে আমাদের যত অ্যাকাউন্টিং অ্যাক্টিভিটি হয়, সেটা আমরা পরে গিয়ে ওটাকে ফাইনাল করি। ওকে, অ্যান্ড দেন 1 এপ্রিল থেকে আবার ওটা চালু হয়ে যায়। ওকে, আলাদা অ্যাকাউন্টিং পিরিয়ড চালু হয়ে যায়। ওকে, তো এই টাইম পিরিয়ডের মধ্যে কি প্রফিট হয়েছে, কি লস হয়েছে, সেটা অ্যাসার্টেন করা, সেটাকে ডিটারমাইন করা আমাদের জব। আর সেটা অ্যাকাউন্টিং আমাদের হেল্প করে, যে প্রসেসে যদি আমরা অ্যাকাউন্টিং করি ঠিক প্রসেসে, তো আমাদের ওটা হেল্প করে ইজিলি ফাইন্ড আউট করতে যে কত প্রফিট হয়েছে, কত লস হয়েছে। ওকে, ফাইন্যান্সিয়াল পজিশন কি, আমাদের বিজনেসের মধ্যে কত অ্যাসেটস আছে, কত লাইবিলিটি আছে, সেটা ইজিলি আমরা জানতে পারি। ওকে, অ্যান্ড কি আরেকটা কি কাজে লাগে, যে ফাইন্যান্সিয়াল ডেটাগুলোকে যখন আমরা ম্যানেজমেন্টকে প্রোভাইড করি, আমাদের ম্যানেজমেন্টে যখন তুমি জানবে, যে সাপোজ ধরো তোমার একটা বিজনেস আছে, তুমি জানতে চাইছো যে আমার আজকের দিনে কত সেল হয়েছে। ওকে, কত টাকা সেল হয়েছে, তোমার একটা প্রজেকশন হবে, তোমার একটা বাজেট হবে। ওকে, সেই বাজেট অনুযায়ী খরচা কি হয়েছে, কত কত খরচা হবে আগে গিয়ে। ওকে, কত সেল হয়েছে, কত সেল হবে, এগুলো জানতে আমাদের হেল্প করে হচ্ছে অ্যাকাউন্টিং। তো অ্যাকাউন্টিংকে সিস্টেমেটিক্যালি বুকসে রেকর্ড করা খুব ইম্পর্টেন্ট। ওকে, তো এটা হচ্ছে আমাদের পারপাস। এছাড়া আরও পারপাস আছে, যে আমাদের ল,
অ্যাকাউন্টিং পলিসিস আছে, ওকে, আমাদের ল মেনটেন করে অ্যাকাউন্টিং একটা কোম্পানিকে বিভিন্ন রকম রুলস রেগুলেশন মেনটেন করতে হয়। যেমন কি আমি যদি জিএসটি ইনডাইরেক্ট ট্যাক্স একটা পেড করি, তো কিসের উপর পেড করবো? যে টাকার উপর ট্রানজাকশন হয়েছে তার উপর, তার জন্য অ্যাকাউন্টিং প্রপারলি করা দরকার। পরে গিয়ে আমরা জানতে পারবো ইনকাম ট্যাক্সের ব্যাপারে, আমাদের গভর্নমেন্ট যা প্রফিট হয় সেই প্রফিটের একটা পোর্শন আমাদেরকে ট্যাক্স পেমেন্ট করতে হয় গভর্নমেন্টকে। তো ওই ট্যাক্স কীভাবে ডিটারমাইন করবো? ওকে, যদি আমরা প্রফিটটা না জানতে পারি, সঠিক প্রফিট কী আছে, তো সঠিক প্রফিটও জানার জন্য আমাদের প্রপারলি অ্যাকাউন্টিং করা খুব ইম্পর্টেন্ট। ওকে, এবার আসছে আমরা কিছু রুলসের ব্যাপারে, অ্যাকাউন্টিংয়ের কিছু রুলসের ব্যাপারে ডিসকাস করার জন্য। দেখো, যখনই তুমি একটা বিজনেস, আচ্ছা প্রথমে আর একটা জিনিস বলে রাখি তোমাদেরকে, যে তোমরা যখনই পড়াশোনা স্টার্ট করছো কমার্স নিয়ে, তোমরা একটা ইম্যাজিনেশন ক্রিয়েট করে নাও যে তোমাদের একটা বিজনেস আছে, বা তোমরা আগে গিয়ে একটা বিজনেস ক্রিয়েট করবে। ওকে, সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে এই পড়াশোনাটা করো, খুব ইম্পর্টেন্ট, খুব ইজি হয়ে যাবে এই সাবজেক্টটাকে বোঝা। দেখো, আমাদের অ্যাকাউন্টিং 11-12-এ নর্মালি খুব বেশি টাফ হয় না। ওকে, নর্মালি ওয়েস্ট বেঙ্গল বোর্ডে তো বেশি টাফ হয় না, বিকজ সিবিএসসি আইসিএসসি বোর্ডে একটু একটু ভালো হবে। তো ওদের কোর্সের মধ্যে কন্টেন্ট অনেক ভালো আছে, আমি পড়িয়েছি, আমি দেখেছি। তো ওদের কোর্সের মধ্যে কন্টেন্ট অনেক ভালো আছে। আর আমার মনে হয় যে 11 and 12 হচ্ছে স্পেশালি ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়ার টাইম, বিকজ এই টাইমে নিজের বেসটাকে স্ট্রং করতে হবে। পরে গিয়ে স্ট্রং করাটা অনেক ডিফিকাল্ট হয়ে যায়, বা পরে গিয়ে স্ট্রং করতে গেলে আহ, অনেক কিছু ফেস করতে হয়। তার জন্য আমার মনে হয় যে 11-12 হচ্ছে অ্যাকুরেট টাইম, যেখানে তুমি তোমার বেসকে স্ট্রং করবে। আর অ্যাকাউন্টিং ইজ টোটালি বেজ অন কনসেপ্ট। ওকে, তো আমাদের কনসেপচুয়াল ক্ল্যারিটি 11 and 12-এর মধ্যেই এসে যাওয়া দরকার আছে অ্যাকাউন্টিংয়ের ব্যাপারে। এই জন্য বলছি, প্রথমেই তুমি ইম্যাজিন করে নাও তুমি একটা বিজনেস ওপেন করছো, এবং বিজনেসটাকে আগে গিয়ে রান করবে। ওকে, তো ওখানে যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশনগুলো হয় সেটা কীভাবে কী করতে হবে সেটার ব্যাপারে, সেটা যদি তুমি সেই পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবো, তাহলে তোমার জন্য এই পড়াটা অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, এবং আমি সবাইকে রেকমেন্ড করি যে আগে ভাই বিজনেস, আমাদের এই বিজনেস স্টাডিটা কিসের জন্য? নিজের বিজনেস ক্রিয়েট করার জন্য, নাকি জব করবে। ওকে, যদি জব করি তো বেস্ট টু বেস্ট জব করব, আর যদি জব না করি তো বিজনেস ক্রিয়েট করব, হয় সার্ভিস প্রোভাইড করব, আর নয় গুডস নিয়ে আমরা ট্রানজ্যাকশন করব। ওকে, তো এই পয়েন্ট অফ ভিউ দিয়ে তোমরা পড়াশোনা করো, তাহলে দেখবে অনেকটা ইজি হয়ে যাবে। ওকে, তো বিজনেস এন্টিটি ফার্স্ট কনসেপ্ট কী বলছে, ফার্স্ট আমাদের জেনারেল অ্যাকসেপ্টেন্স অ্যাকাউন্টিং প্রিন্সিপাল কী বলছে দেখে নাও। কিছু রুলস অ্যান্ড রেগুলেশন, আগেই বললাম কিছু রুলস আছে, কিছু প্রিন্সিপালস আছে, সেগুলো আমরা ফলো করবো, আর ফলো করে অ্যাকাউন্টিং যে সিস্টেমেটিক ওয়ে বললাম, সেই সিস্টেমেটিক ওয়েতে আমরা রেকর্ড করবো। বিজনেস এন্টিটি, বিজনেস এন্টিটি কনসেপ্ট কী বলছে, এক সেকেন্ড, ইয়েস, হ্যাঁ, বিজনেস এন্টিটি কনসেপ্ট কী বলছে, যে বিজনেস হচ্ছে একটা আলাদা সত্তা। বিজনেসের যে ট্রানজ্যাকশন অ্যান্ড পার্সোনাল ট্রানজ্যাকশন, ইট শুড বি সেপারেট। তুমি এটাকে মার্চ করে দেখতে পারো না। ফর এক্সাম্পল, আমি একটা বিজনেস ক্রিয়েট করলাম। ওকে, বিজনেসের নাম হচ্ছে শঙ্করস বিজনেস স্কুল। দিস ইজ আমার বিজনেস। ওকে, ধরে নাও এটা আমার বিজনেস। বা এই বিজনেসের যে ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন হবে তার জন্য আলাদা অ্যাকাউন্ট ওপেন হবে। ইভেন্ট আমার অ্যাকাউন্ট আছে, পার্সোনাল অ্যাকাউন্ট আছে, আমার সেভিংস অ্যাকাউন্টস আছে। ওকে, বাট আমার ট্রানজ্যাকশন, আমার পার্সোনাল ট্রানজ্যাকশন আমার পার্সোনাল অ্যাকাউন্টে হবে, বিজনেসের ট্রানজ্যাকশন বিজনেস অ্যাকাউন্টে হবে, বিজনেসের ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন ওখানে রেকর্ড হবে, আমার পার্সোনাল ট্রানজ্যাকশন আমার আলাদা রেকর্ড হবে। এবং আমার ট্রানজ্যাকশনের সঙ্গে মিক্স হবে না, বা বিজনেসের ট্রানজ্যাকশন আমার ট্রানজ্যাকশনের সঙ্গে মিক্স করা যাবে না। যদি আমি বিজনেস থেকে টাকা তুলি, সেটা বিজনেস আমাকে দিয়েছে, সেটা বিজনেস রেকর্ড হবে। ইভেন বিজনেসকে আমি যদি টাকা দিই, সাপোজ 2 লাখ টাকা 5 লাখ টাকা বিজনেস স্টার্ট করার জন্য দিলাম, 10 লাখ টাকা 2 লাখ টাকা যাই দিই না কেন, বিজনেসের ওটা ক্যাপিটাল হিসাবে দেখানো হবে। বিজনেস দেখাবে যে আমি ওটা ধার নিয়েছি, ওটাকে ইকুইটি, মানে ওটাকে ইকুইটি হিসাবে দেখানো হবে, বা ক্যাপিটাল হিসাবে দেখানো হবে বিজনেসের খাতায়। ওকে, তো এখানে কি আছে, এখানে আমরা বুঝতে পারছি যে বিজনেস ইজ এ সেপারেট এন্টিটি। দেখেন কি বলছে, বিজনেস business the business transaction are recorded separately from the owner's private transaction। কি ওনার্সের প্রাইভেট ট্রানজাকশনের সাথে বিজনেস ট্রানজাকশন অলওয়েজ সেপারেট করে রেকর্ড করা হওয়া উচিত, মিক্স করা যাবে না।
বিকজ বিজনেস ইজ এ সেপারেট এন্টিটি। বিকজ বিজনেস কি আছে, আর একটা জিনিস বলে দিই, বিজনেস বিজনেস নিজের লিগাল ফর্ম, একটা বিজনেস নিজে রেজিস্ট্রেশন করে, ওকে, সে আরওসির কাছে গিয়ে বা এমসিএতে নিজেকে রেজিস্টার করে, লিগাল ফর্ম আছে, সেই কন্ট্রাক্টে এন্টার করতে পারে, নিজের নামে কন্ট্রাক্ট এন্টার করতে পারে, ওকে। বিজনেসের যে লাইবিলিটি আছে, যে লিমিটেড লাইবিলিটিও আছে, ওকে। যে বিজনেসের লাইবিলিটি ভাই আমার লাইবিলিটি না। সাপোজ তুমি একটা বিজনেস স্টার্ট করছো, তোমার 10 লাখ টাকা তোমার ঘরে আছে, বিজনেসের ঘরে 10 লাখ টাকা আছে, আর তুমি 20 লাখ টাকার লোন নিয়ে নিয়েছো, আর পরে গিয়ে দেউলিয়া হয়ে গেছে, ওকে। তো তুমি নিজের পকেট থেকে 10 লাখ টাকা দিতে যাবে না, ওই 10 লাখ টাকা যে বিজনেসের অ্যাসেট আছে সেই গিয়ে পূরণ করবে, ব্যালেন্স টাকা তুমি তুমি পার্সোনালি দিতে যাবে না, ওকে। তো এই জন্য বিজনেসের যে অ্যাসেটস, বিজনেসের প্রফিট বিজনেসের, তোমার না, ওকে। তুমি যদি বিজনেসকে দাও, সেটা বিজনেসের ক্যাপিটাল, বিজনেসের লাইবিলিটি সাইডে আসবে, এবং বিজনেস পরে গিয়ে তোমাকে ওটা পে করবে, ওকে। নেক্সট, হোপ সো বুঝতে পেরেছো তুমি। অনলাইনে আমি চাই না যে এই ভিডিওটা, এই ক্লাসটা 30 মিনিটসে বেশি হোক, তাই জন্য আমি খুব ডিপে যাবো না, ওকে। দেন মানি মেজারমেন্ট কনসেপ্ট, আমি প্রথমে বললাম, প্রথমে ডেফিনেশন বললাম, অ্যাকাউন্টিংয়ের কাজ হচ্ছে বিজনেসের ফাইন্যান্সিয়াল ট্রানজাকশনকে রেকর্ড করা সিস্টেমেটিক ওয়েতে। তো অ্যাকাউন্টিং কাদের করবো, যেগুলো হচ্ছে ট্রানজাকশনকে ফাইন্যান্সিয়ালি বা মানিটারি টার্মে এক্সপ্রেস করতে পারবে, ওকে। তো ওই সবই ট্রানজাকশন আমি রেকর্ড করব। আদারওয়াইজ সাপোজ ভালোবাসা এক্সচেঞ্জ হচ্ছে, গুডউইল এক্সচেঞ্জ হচ্ছে, ফিলিংস এক্সচেঞ্জ হচ্ছে, এগুলো অ্যাকাউন্টিংয়ে রেকর্ড করা যায় না, ওকে, পসিবল না। তো এগুলো নিয়ে আমরা কথা বলবো না, আমরা শুধু যে ট্রানজ্যাকশন ফাইন্যান্সিয়ালি, আমার কোম্পানি কোনো গুডস সেল হচ্ছে, রেকর্ড করব, কোনো কোম্পানি গুডস আমরা পারচেজ করছি, রেকর্ড করব, আমরা পেমেন্ট করছি, রেকর্ড করব, আমরা টাকা রিসিভ করছি, রেকর্ড করব অ্যাকাউন্টসকে, ওকে। এটা হচ্ছে আমাদের আমাদের জব। নেক্সট আছে ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট মানে কি বলছি আমি বলে যাচ্ছি। ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্ট, এখানে আমরা জানতে পারছি অ্যাকাউন্টিংয়ে কী হয়, অ্যাকাউন্টিংয়ে যে রেকর্ড হয় প্রত্যেকটা ট্রানজ্যাকশনে না দুটো এফেক্ট হয়, দুটো করে এফেক্ট। বিজনেস বলছে ডুয়াল এফেক্ট, ওকে। দুটো করে অ্যাকাউন্টিং এন্ট্রি হবে, একটা ডেবিট হবে, একটা ক্রেডিট হবে। কেরকম স্যার, কেরকম? ফর এক্সাম্পল আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, যে সাপোজ ধরো তুমি একটা গুডস পারচেস করেছো, ফর এক্সাম্পল তোমার বিজনেসে একটা ছোট্ট মেশিন লাগবে, ক্যালকুলেটার ধরে নাও, সিম্পল ক্যালকুলেটার, 500 টাকা দাম, 200 টাকা দাম ক্যালকুলেটার, এবং তুমি তোমার বিজনেস থেকে টাকা 200 টাকা দিয়ে একটা ক্যালকুলেটার কিনছো বিজনেসে, ওকে। তো তুমি বলো এখানে কি দেখলে, এখানে তোমার দুটো ইফেক্ট হয়েছে, তুমি দেখো তোমার বিজনেস থেকে 200 টাকা চলে গেল যিনি সাপ্লায়ার বা যিনি দোকানদার তার কাছে। সিমিলারলি ওই বিজনেসের একটা অ্যাসেট মানে ক্যালকুলেটর, তুমি বলতে পারো একটা প্রোডাক্ট তোমার বিজনেসে এসে অ্যাড হলো, ওকে। তো এখানে দুটো ইফেক্ট দেখতে পারো, যে যদি আমি ক্যালকুলেটরকে অ্যাসেট বলি, তো তোমার অ্যাসেটকে ইনক্রিজ করছে, মানে বিজনেস অ্যাসেটকে ইনক্রিজ করছে। সিমিলারলি তোমার বিজনেস থেকে 200 টাকা চলে গেল, মানে কমে গেল। তো এখানে দুটো ইফেক্ট হচ্ছে, তুমি দেখতে পাচ্ছ। তো এরকমই প্রত্যেকটা অ্যাকাউন্টিংয়ে প্রত্যেকটা ট্রানজাকশনে দুটো করে ইফেক্ট হয়, দুটো করে ইফেক্ট, এবং একটা ডেবিট হয়, একটা ক্রেডিট হয়। কোনটা ডেবিট হবে, কোনটা ক্রেডিট হবে স্যার, সেটা গিয়ে আগে ডিসকাস করবো আমরা, ওকে। তো এটা হলো আমাদের 12 অ্যাসপেক্ট। প্রত্যেকটা ট্রানজাকশনে দুটো করে ইফেক্ট হবে, ডেবিট ক্রেডিট, একটা কমবে একটা বাড়বে, ওকে। নেক্সট আসছি নেক্সট কনসেপ্টে, হিস্টোরিক্যাল কস্ট। যেমন কি আমি বললাম, সাপোজ ধরো তোমার বিজনেসে একটা ল্যাপটপ লাগবে, হাই কনফিগারেশন ল্যাপটপ, ওকে, তোমার বিজনেসে লাগবে। তুমি একটা অর্ডার করেছো, যার দাম হচ্ছে সে সাপোজ 2 লাখ টাকা, ওকে। 2 লাখ টাকা তোমার বিজনেসের ওই ল্যাপটপটার দাম, তুমি অর্ডার করেছো অনলাইনে, সে আস্তে আস্তে 10 দিন 15 দিন লেগে যাবে, বিকজ তার কনফিগারেশন একটুখানি আলাদা আছে, ওকে। মেবি মেশিনারিজ হতে পারে, মেশিনারি নর্মালি তুমি যখন একটা অর্ডার করো, যেমন রিসেন্টলি আমি আমাদের কোম্পানিতে আমি একটা মেশিনারি অর্ডার করেছিলাম, এটা জাপানিজ কোম্পানি, ওকে। আই থিঙ্ক ডেনমার্ক থেকে আসছে ওই মেটেরিয়ালসটা, যার অ্যাপ্রক্স ভ্যালু 4 crore রুপিস, ওকে, 4 কোটি টাকা তার দাম, ওকে। তো আমি তোমাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিচ্ছি। তো আমি যখন ওকে অর্ডার করেছি, তখন যিনি আমাকে অর্ডারটা নিয়ে যান, তখন তার অ্যাপ্রক্স ফিগার ছিল, অ্যাপ্রক্স ভ্যালু ছিল 4 CR, ওকে। বাট বাট ওই মেশিনটা অর্ডার দেওয়ার পর মেশিনটাকে কনফিগার করবে, বানাবে, তার আদার্স এক্সেসারিজগুলো অ্যাড করবে, এবং ডেনমার্ক থেকে আস্তে আস্তে সি পোর্টের মাধ্যমে আস্তে আস্তে 1.5 মাস টাইম লেগে যায়। এবং যখন ওনারা বানাচ্ছেন ওখানেও ওনাদের কনফিগার করতে, মেশিনারটাকে অ্যারেঞ্জ করতে, এমনি তো না মেশিনারি রেডি আছে, ইন্ডাস্ট্রি মেশিনারি টাইম লাগে, 2-3 মাস টাইম লাগে হচ্ছে ওকে কনফিগার করার জন্য, তারপরে ও আসতে গেলে আরও 1-1.5 মাস 2 মাস লাগে, টাইম লাগে। মানে একটা মেশিনারি যদি তুমি ফরেন থেকে আনাও, বড় মেশিনারি, 4-5 কোটি টাকা বা আরও বেশি, ডিপেন্ড করছে মেশিনারির ওপর, ওকে, সেটা মোটামুটি ধরে নাও 4-5 মাস লেগে যায় তোমার প্রিমিসেসে আসতে। তো তো
তো তো এবার ভাবো তোমার যখন আলটিমেটলি প্রিমিসেসে আসলো তখন অলরেডি 4 থেকে 5 মাস অলরেডি হয়ে গেছে। ওকে, তো তো এবার তুমি ভাবো যখন তোমার প্রিমিসেসের মধ্যে এসছে সেই প্রোডাক্টটার ভ্যালু হয়ে গেছে 4,50,00,000 টাকা। বিকজ টাইমের সাথে আছে সেই প্রোডাক্টটার সেই প্রোডাক্টটার দাম বেড়েছে, প্লাস হচ্ছে তুমি জানো ফরেন ফ্ল্যাকচুয়েশন, মানে তোমার কালকে যে ডলারের ভ্যালু ছিল আর 5 মাস পরে সেই ডলারের ভ্যালু চেঞ্জ হয়েছে। এরকম ধরে নাও যে সি পোর্টে এসে সি পোর্টের কস্ট বেড়ে গেছে, বিভিন্ন রকম কারণ হতে পারে, বা যে মার্কেট আছে মার্কেট ভ্যালু তার বেড়ে গেছে মেশিনারির, ওকে, তার ডিমান্ড বেড়ে গেছে তাই জন্য মার্কেট ভ্যালু বেড়ে গেছে। তো এইসব কারণে মেশিনারি কস্ট এসে দাঁড়িয়ে গেছে 4,50,000। তো অ্যাকাউন্টিং রুলস বলছে যে তুমি যখন বুকসে এন্ট্রি করবে তার অরিজিনাল কস্ট যেটা আছে সেই কস্টেই বুক করবে, নাকি তার মার্কেট ভ্যালু যেটা আছে। মেবি এমনি হতে পারে যে ও 4 কোটি টাকা দিয়ে কিনলাম, ওটা আলটিমেটলি যখন আমার কাছে পৌঁছালো তখন ওটা 3.5 কোটি টাকা প্রাইস হয়ে গেল। ওকে, তো আমরা কিন্তু হিস্টোরিক্যাল কস্ট মানে যে অরিজিনাল কস্ট আছে সেই কস্টেই বুকসে অ্যাকাউন্টিংয়ে রেকর্ড করব, নাকি তার কারেন্ট মার্কেট ভ্যালু যেটা আছে সেই কস্টে আমরা বুক করব। ওকে, ক্লিয়ার? হোপ খুব ভালোভাবে আমি ধীরে সুস্থে বোঝাতে পারছি তোমাদেরকে, খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট এগুলো। এবং আমি এগুলোকে সিলেক্ট করেছি খুব ভেবেচিন্তেই সিলেক্ট করেছি এই কনসেপ্টগুলো। আরও গ্যাপে আরও অনেকগুলো কনসেপ্ট আছে। ওকে, সেগুলো ইন ডিটেল যখন লাইভ বা আহ, আমরা অফলাইন ক্লাস করব তখন আমরা বোঝাবো, বা যারা যারা আমার থেকে পড়ে তাদেরকে অফলাইনে আমি খুব আরও ডিটেলসে বোঝাই। ওকে, আর এইগুলো বোঝা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। ওকে, বিকজ আদারওয়াইজ তুমি অ্যাকাউন্টিং তুমি ভাবছো নাম্বার, তুমি যদি ভালো নাম্বার পেয়ে যাও তুমি ভালো অ্যাকাউন্টিং জানো, একদমই না। ওকে, একদমই না। তোমাকে বেসিক কনসেপ্ট, তুমি তুমি ঠাকুরকে বলো ভাই 2 নম্বর কমও দিয়ে দেয় আমাকে। আমি প্র্যাকটিক্যাল লাইফে কী হয়, কে কত নাম্বার পাচ্ছে এটার উপর কম্পিটিশন হয়। আমি বলি স্টুডেন্টকে ভাই তুমি 2 নম্বর কম পেয়ে যাও, কিন্তু কনসেপচুয়াল ক্লিয়ারিটি আগে দরকার। বিকজ প্র্যাকটিক্যাল লাইফে 2 নম্বর কম বেশির জন্য তোমার কিন্তু স্যালারি এ হবে না। প্র্যাকটিক্যাল লাইফে দেখবে এই ছেলেটার নলেজ কত আছে, এই ছেলেটা কাজ কীভাবে করতে পারছে। ওকে, তুমি ধরে নাও তোমার অডিট হচ্ছে, তুমি অ্যাকাউন্টিং অ্যাজ এ অ্যাকাউন্টস ম্যানেজার হতে পারো তুমি কোম্পানিতে। ওকে, অ্যাকাউন্টস ম্যানেজার হিসেবে তুমি জব করছো, অডিটার আসলে তোমার বিরাট রকম ফাইন্ডিংস বার করে দিল। ওকে, তুমি ভুলভাল এই রুলসই ফলো করছো না। ওকে, তুমি ডুয়াল অ্যাসপেক্ট কনসেপ্টই ফলো করছো না। ওকে, ডাবল এন্ট্রি সিস্টেম ফলো করছো না, তুমি বিজনেসের কখনো পার্সোনাল এক্সপেন্সেস বিজনেসে মিক্স করে দিচ্ছ। তুমি হতে পারে যে কস্ট হিস্টোরিক্যাল কস্ট মেনটেন করছো না, আগে গিয়ে আরও কিছু রুলস পড়বো সেগুলো মেনটেন করছো না। তো এত ফাইন্ডিংস দেবে এবং ফাইন্ডিংস দিয়ে ডাইরেক্টরের সামনে দাঁড় করিয়ে দেবে তোমাকে, আর তোমাকে ডাইরেক্টর কীভাবে, তুমি কিচ্ছু জানো না অ্যাকাউন্টিংয়ে, তুমি কিচ্ছু জানো না অ্যাকাউন্টিংয়ে, আর তোমার চাকরিটা চলে যাবে, বা তোমার ইনক্রিমেন্ট হবে না, তোমার প্রমোশন হবে না। আর সেম ওয়েতে তোমার যখন এইসব কনসেপ্ট থাকবে, ইভেন দো তোমার 2 নম্বর, তুমি 2 নম্বর 4 নম্বর 10 নম্বর কমই পেয়েছো তুমি, কিন্তু তুমি যখন প্র্যাকটিক্যাল লাইফে যাবে আর তোমার কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকবে, তখন তোমার নাম ধরে বলবে এই ছেলেটা বা এই মেয়েটা খুব ভালো পড়াশোনা ভালো নলেজ আছে অ্যাকাউন্টিংয়ের। ওকে, খুব কনসেপচুয়াল ক্লিয়ারিটি খুব ভালো, এবং তার ভ্যালু মার্কেটে অনেক বেশি হবে। ইট ইজ ফ্যাক্ট। ওকে, আমি নিজে জব করি, আমি জানি সেটা। ওকে, নেক্সট আসছে গোয়িং কনসার্ন কনসেপ্ট। এটা সিম্পল একটা কনসেপ্ট যেখানে ধরা হয় নেওয়া হয় যে বিজনেস ইজ এ গোয়িং কনসার্ন। বিজনেস ইজ এ গোয়িং কনসার্ন মানে ও কন্টিনিউয়াস বেসিসে চলতে থাকবে। তাই জন্য যখন 1 এপ্রিল থেকে 31 মার্চে তোমার অ্যাকাউন্টিং ক্লোজ হবে, এটা না হচ্ছে বিজনেস বন্ধ করে দেবো বা বিজনেস অ্যাকাউন্টিং বন্ধ করে দেবো। তোমাদেরকে আমি ইনফরমেশন পারপাসের জন্য জানিয়ে রাখি যে একটা অ্যাকাউন্টিং যখন 31 মার্চে ক্লোজ হয় সেটা আলটিমেটলি ক্লোজ করতে 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 লেগে যায় সেপ্টেম্বর মাস, অক্টোবর মাস, কোনো কোনো কোম্পানির আরও বেশি লেগে যায়। ওকে, কোনো কোম্পানির আরও অনেক টাইম লেগে যায় ক্লোজ করতে, বিকজ অনেক রকম ট্রানজাকশন থাকে, বিজনেসকে চালাতে হয় আরও। বিজনেস তো বন্ধ করে দিতে পারবে না যে ভাই আমার 31 মার্চে আমার অ্যাকাউন্টিং ক্লোজ হয়ে গেছে, আমাকে এবার ক্লোজ বা ব্যালেন্স এন্ট্রিগুলো কমপ্লিট করতে হবে, তারপরে আমি অ্যাকাউন্টিং অন্যান্য এন্ট্রি করবো, এরকম হয় না। বিজনেস ইজ এ গোয়িং কনসার্ন, আর এটাকে তোমাকে অ্যাজুম করে চলতে হবে বিজনেস ইজ এ গোয়িং কনসার্ন। এটা এই এক্সাম্পলটার সঙ্গে এটা কোনো রিলেটেড না, বাট বিজনেসকে ভেবে নিতে হবে বিজনেস ইজ এ গোয়িং কনসার্ন, এটা কন্টিনিউয়াসলি এক্সিস্ট করছে লং পিরিয়ড অফ টাইমে। ওকে, এই অ্যাজামশনেই তোমাকে সমস্ত রকম কাজ করতে হবে। ওকে, নেক্সট আসছে অ্যাক্রুয়াল ম্যাচিং কনসেপ্ট। অ্যাক্রুয়াল ম্যাচিং কনসেপ্টে কী হয় যে কী বলছে দেখো, ইনকাম হলো বা এক্সপেন্ডিচার যে কোনো জিনিস আর রেকর্ডেড ইন দ্য পিরিয়ড দে আর আর্ন আর ইনকার্ড। মানে সাপোজ ধরো, আচ্ছা একটা জিনিস বলো তো, তোমার স্যালারি প্রতি মাসে মাসে হয়, এবং সাপোজ ধরো আমার স্যালারি প্রতি মাসে মাসে আমি লাস্ট ডেতে আমার অ্যাক্রু হয়ে যায়, অ্যান্ড আমাকে স্যালারি পেতে পেতে আমার 7 তারিখ লেগে যায়, নেক্সট মাসের 7 তারিখে আমার স্যালারি আসে। ওকে, তো এবার অ্যাকাউন্টিং পয়েন্ট অফ ভিউ দিয়ে ভাবো, তো 7 তারিখে যদি আমাকে স্যালারি দেয় তো 7 তারিখে কি এক্সপেন্সেস বুক করবে?
না, বুক করবো হচ্ছে 30 তারিখে। এবার তুমি তুমি একটা জিনিস ভাবো যে 30 তারিখ, 31 মার্চ, সরি 31 মার্চের ডেটে আমি আমার যে মার্চ মাসে জবটা করলাম, কাজ করলাম, তার জন্য, এবং পুরো কোম্পানির এমপ্লয়ি, যেখানে ধরে নাও একটা কোম্পানিতে অ্যাপ্রক্স 4-5 কোটি টাকা, কোনো কোনো কোম্পানিতে 3-4 কোটি টাকা করে স্যালারি ডিসবার্সমেন্ট হয়। ওকে, তো 31 মার্চে যারা কাজ করেছে, 31 মার্চ অবধি, এবং তার স্যালারি ওকে পরের মাসে 7 তারিখে দিল, তো পরের মাসে যদি এক্সপেন্সেস বুক করে, তো সেই বছর 31 মার্চের মানে সেই ইয়ারের মধ্যে তার এক্সপেন্সেস বুক হলো না, তার মানে কি এটা সঠিক হলো? না। গ্যাপ প্রিন্সিপাল বলছে যে ইনকাম হোক বা এক্সপেন্ডিচার, যে পিরিয়ডে ইনকার্ড হবে সেই পিরিয়ডেই ওটা রেকর্ড হবে। এটা না যখন ক্যাশ ট্রানজ্যাকশন, মানে আমি যখন ক্যাশ পেমেন্ট করছি সেই পিরিয়ডে রেকর্ড হবে। ওকে, ওকে, তো হোপসো তোমরা বুঝতে পেরেছো। তো ইনকাম আর এক্সপেন্ডিচার দুটোই যে পিরিয়ডে ইনকার্ড হবে বা আর্ন হবে সেই পিরিয়ডেই ওটা রেকর্ড করা হবে। ফর এক্সাম্পল, তুমি সেল করেছো, ওকে, আরেকটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি, সেল করেছো এবং সেল করেছো বাট টাকা এখনো আসেনি। জেনারেলি কী হয়, জেনারেলি কোম্পানিজে 10-15 দিন, 20 দিন বলো, 1 মাস 2 মাসের একটা একটা ক্রেডিট পিরিয়ড চলে। এটা ডিপেন্ড করে প্রোডাক্টের উপর, এটা ডিপেন্ড করে কোম্পানি টু কোম্পানি, এটা ডিপেন্ড করে সাপ্লায়ার টু সাপ্লায়ার। ওকে, ডিপেন্ড করে অনেক কিছুর উপর ডিপেন্ড করে। তো সাপোজ ধরো আমি 25শে মার্চ কিছু পারচেস করে সেল করেছি, সাপোজ ধরো সেল করেছি, এবং সেই টাকাটা আস্তে আস্তে আর 15 দিন পরে আসবে। তো যখন টাকাটা আসবে তখন কি সেল বুক করব? একদমই না। আমার যে মুহূর্তে সেল হয়ে গেছে, মানে আমি আজকের ডেটে সেল করেছি, আমার গুডস বেরিয়ে গেছে, আমাকে ইনভয়েস তখনই রেইজ করে দিতে হবে, আমার অ্যাকাউন্টিং এন্ট্রি তখনই পাস করে দিতে হবে। ওকে, যদিও ওই টাকাটা আস্তে আস্তে ধরে নাও আরও 1 মাস লেগে যাবে, কিন্তু আমাকে ওর এক্সপেন্সেস বলো, ওই রিলেটেড এক্সপেন্সেস বলো বা ওই ইনকাম বলো, আমাকে সেই সময় বুক করে দিতে হবে। এটা বলছে অ্যাকাউন্টিং রুলস, অ্যাক্রুয়াল কনসেপ্ট। কারেক্ট? ক্লিয়ার? এবার আসছি একটা মোস্ট ইম্পর্টেন্ট ইকুয়েশন অফ অ্যাকাউন্টিং। কি স্যার সেটা? সেটা তোমাদের চোখের সামনে দেখতে পাচ্ছ, অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি অ্যান্ড ওনার্স ইকুইটি। ওনার্স ইকুইটিকে আমরা ক্যাপিটালও বলে থাকি, ওকে, বা নেট ওয়ার্থই বলে থাকি আমরা। ওকে, নেট ওয়ার্থ। ওকে, তো এটার উপরে আমরা ছোট্ট একটা গল্প বলছি। ওকে, ছোট্ট একটা গল্প। সাপোজ ধরো তুমি একটা বিজনেস স্টার্ট করেছো। ওকে, তোমার একটা বিজনেস, কিসের বিজনেস বলবো, কিসের বিজনেস তোমরা ইমাজিন করে নাও। আমি তোমাকে বলছি একটা, আমি তোমাকে একটা বলছি, আমি রিসেন্টলি আমি একটা বিজনেস স্টার্ট করেছিলাম, রিসেন্টলি না, আজ থেকে 2-4-5 বছর আগে। ওকে, তো বিজনেসটা ছিল টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস। ওকে, টি শার্ট প্রিন্টিংয়ের বিজনেস। তো আমার কাছে 2 লাখ টাকা ছিল। ওকে, আমি বিজনেস স্টার্ট করেছি, বিজনেসে বেসিক্স, মেশিনারিজ 1-1.5 লাখ টাকা লেগে গেছিলো, এবং আদার্স যে র মেটেরিয়াল সেখানে 2 লাখ টাকা লেগে, 50,000 টাকা লেগে গেছিলো। এবার না আমার কাছে আদার্স যে কাজ করার জন্য, এবার একটা বিজনেস চালাতে গেলে অনেক কিছু লাগে। ধরো না, এমপ্লয়ীদের স্যালারি দিতে হয়, ইলেকট্রিসিটি বিল দিতে হয়, বা আদার্স অনেক কিছু কিনতে হয়। ওকে, তোমাকে ওয়ার্কিং ক্যাপিটাল রাখা দরকার আছে তোমার বিজনেসে। ওকে, তো এবং বিজনেসকে আরও এক্সপ্যান্ড করার জন্য, প্রমোশন করার জন্য, সেল করার জন্য, প্রোডাক্ট বাই করার জন্য, বা র মেটেরিয়ালস বাই করার জন্য, সেলকে ইনক্রিজ করার জন্য তোমার ধরে নাও আমার দরকার ছিল ধরে নাও আরও 2 লাখ টাকার। ওকে, এবার কী হয়েছে, আমি 2 লাখ টাকা কোথা থেকে পাবো? আমি গেলাম ব্যাংকের কাছে, ব্যাংকে বললাম আমাকে লোন দাও, আমার বিজনেস এটা আছে, আমি এই বিজনেস করি। তো বিজনেস দেখলো, বিজনেসের ডকুমেন্টস দেখলো, এবং ডকুমেন্টস দেখে ব্যাংক আমাকে 2 লাখ টাকা লোন দিল। ওকে, তো 2 লাখ টাকা লোন দিল, তো ব্যাংক যখন 2 লাখ টাকা লোন দিল, তো আমার হয়ে গেল 4 লাখ টাকা। ওকে, তো আমার লাইবিলিটি কত টাকা? লাইবিলিটি হলো, লাইবিলিটির আগে বলে যা, যেটা হচ্ছে বিজনেসের অব্লিগেশন, বিজনেসকে পেমেন্ট করতে হবে, তো অব্লিগেশন হচ্ছে 2 লাখ টাকা লাইবিলিটি। ওকে, যেটা হচ্ছে ফাইন্যান্সিয়াল, দেখো, ফাইন্যান্সিয়াল অব্লিগেশন এ বিজনেস ওস টু আদার, যেমন কি লোন, যেমন কি লোন, অ্যাকাউন্টস পেবেল হতে পারে, যেমন কি আমি আমার কাছে যে গুডসের দরকার ছিল, যে র মেটেরিয়ালসের দরকার ছিল, আমি চলে গেলাম সাপ্লায়ার কাছে, তুমি ভাই সাপ্লায়ার আমাকে গুডস দাও, হ্যাঁ আমি তোমাকে 2 মাস 3 মাস 4 মাস পরে বা সেল করে আমি টাকা দিয়ে দেবো। ওকে, সেটাও একটা লাইবিলিটি। ওকে, লং টার্ম ডেট মানে হচ্ছে ব্যাংক থেকে নর্মাল লোন হয়, আর একটা লং টার্ম ডেট হয়, মানে আমি 4-5 কোটি টাকা নিয়ে নিলাম, আমি বললাম প্রতি 3 মাস 6 মাস একটা টার্ম ডিসাইড করে আমি সেই টার্ম হিসাবে আমি তোমাকে পেমেন্ট করবো, এবং প্রতি 5 মাসে ইন্টারেস্ট পেমেন্ট করে দেবো। ওকে, তো এইগুলো প্র্যাকটিক্যালি হয়ে থাকে। ওকে, আমি তোমাকে যেগুলো বলছি ওগুলো প্র্যাকটিক্যাল এক্সাম্পল বলছি। তো এইগুলোকে লাইবিলিটি বলে, এটা হচ্ছে বিজনেসের লাইবিলিটি। এবার হচ্ছে ওনার্স ইকুইটি কোনটা? 2 লাখ টাকা। আমি, তো এখন যে এক্সাম্পল দিলাম সেই এক্সাম্পলের লাইবিলিটি হচ্ছে যেটা ব্যাংক থেকে লোন নিয়েছি আমি 2 লাখ টাকা, আর ওনার সিকিউরিটি মানে আমি বিজনেসে ইনভেস্ট করেছিলাম 2 লাখ টাকা। আমার জন্য ইনভেস্টমেন্ট, বাট বিজনেসের জন্য ওটা হচ্ছে ওনার সিকিউরিটি বা ক্যাপিটাল। ওকে,
তো বিজনেসের জন্য ওটা ক্যাপিটাল, ক্যাপিটাল হলো লাইবিলিটি সাইডে বসে। ওকে, ওনার সিকিউরিটিকে তুমি ক্যাপিটালও বলতে পারো। ওকে, তো 2 লাখ টাকা, এবার এই 4 লাখ টাকা দিয়ে কী কী কিনলাম তুমি দেখতে পেলে? তুমি দেখতে পেলে আমি মেশিনারি কিনেছি, র মেটেরিয়ালস কিনেছি, আমার কাছে ক্যাশ, আমার কাছে কিছু ক্যাশও পড়ে আছে আদার্স খরচা করার জন্য। ওকে, আমি ফার্নিচার কিনেছি, বিভিন্ন রকম আমাকে চেয়ার টেবিল কিনতে হয়েছে, ফার্নিচার। তো এগুলো কি? এগুলো হচ্ছে অ্যাসেটস। অ্যাসেটস, তো দেখো না অ্যাসেট কাকে বলে, এ নাও ডেফিনেশন দেখো অ্যাসেটের: রিসোর্সেস উইথ ইকোনমিক ভ্যালু। মেশিনারি ইকোনমিক ভ্যালু আছে, ফার্নিচার ইকোনমিক ভ্যালু আছে, আমরা ইজিলি সেল করতে পারলে একটা টাকা চলে আসবে আমাকে। দ্যাট বিজনেস ওনস অ্যান্ড উইথ দ্য এক্সপেকটেশন অফ দ্য ফিউচার বেনিফিটস। অ্যাসেট ছেড়ে দাও তুমি এগুলোর ব্যাপারে, তুমি ভেবে নাও অ্যাসেট হচ্ছে ওইটাই, ওই জিনিসই যার একটা ইকোনমিক ভ্যালু আছে এবং যার থেকে তুমি ফিউচারে বেনিফিট পাবে তোমার বিজনেস। আচ্ছা, তুমি যখনই বলছি আমরা বিজনেসের ব্যাপারে পড়াশোনা করছি, বিজনেস নিয়ে স্টাডি করছি, তো আমি বিজনেসের কথা বলছি। ওকে, তো একে বলে অ্যাসেটস। অ্যাসেটসের মধ্যে কি আছে? যেমন ক্যাশ আছে, ইনভেন্টরি, ইনভেন্টরি কাকে বলে? যেমন বিজনেসে ক্লোজিং স্টক, ক্লোজিং স্টক থাকে তাকে ইনভেন্টরি বলে থাকে। ওকে, ইকুইপমেন্ট হতে পারে, অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল কাকে বলে? অ্যাকাউন্টস রিসিভেবল, অ্যাকাউন্টস রিসিভেবল যেমন কি একটু আগে এক্সাম্পল দিলাম তোমাকে, সেল করেছো, সেল, ওকে, সেই টাকাটা আসতে দেরি আছে। ওকে, দ্যাট ইজ আ ওয়ান অফ দ্য রিজন ফর রিসিভেবল। ওকে, বেসিক্যালি রিসিভেবলের মধ্যে এটাই আছে, হতে পারে তুমি কাউকে টাকা দিয়েছো, সে থেকেও টাকা পাবো। ওকে, তো সেখানেও রিসিভেবল তুমি ইউজ করতে পারো। রিসিভেবল মানে যার থেকে আমি টাকা পাই। ওকে, তাকে বলে রিসিভেবল। জেনারেলি আমরা যাকে সেল করি তার থেকে টাকা পাই, বিজনেসে এরকমই নর্মালি হয়ে থাকে। ওকে, এক্সেপশনাল কেস কাউকে আমরা নর্মালি টাকা দিয়ে থাকি, তার থেকেও পেতে পারি। ওকে, বাট সেটাকে ইনভেস্টমেন্ট হিসাবেও দেখা হয় আলাদাভাবে। ওকে, তো এইগুলোকে বলে অ্যাসেটস। তো আমরা দেখতে পেলাম অ্যাসেটস 4 লাখ টাকার আমার কাছে অ্যাসেট আছে, তার মধ্যে 2 লাখ টাকা হচ্ছে লাইবিলিটি অ্যান্ড 2 লাখ টাকা হচ্ছে ওনার সিকিউরিটি। তো অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি, ভেরি ইম্পর্টেন্ট কনসেপ্ট, জেনে নাও। ওকে, আরেকটা ভাবে, আরেকটা জেনে নাও, ওনার সিকিউরিটি যদি তুমি জানো না ওনার সিকিউরিটি কি, তাহলে কিভাবে তুমি বার করবে? ধরো না টোটাল অ্যাসেট, তার থেকে যদি লাইবিলিটি মাইনাস করে দাও তাহলেও ওনার সিকিউরিটি বেরিয়ে আসবে। তুমি যদি এই ইকুয়েশনের মধ্যে দাও যে যদি তুমি অ্যাসেট থেকে টোটাল লাইবিলিটি যেটা যেটা বাদ দিয়ে দিলে, তাহলে তোমার ওনার সিকিউরিটি ইজিলি বেরিয়ে আসবে কিনা, কি বলো? ওনার সিকিউরিটি ইজিলি বেরিয়ে আসবে। এবার যদি ধরে নাও তোমার কাছে, তুমি জানো লাইবিলিটি কি আছে আর তুমি জানো ওনার সিকিউরিটি কি আছে, তুমি ইজিলি অ্যাসেটও বের করে দিতে পারবে কিনা? এগুলোই হচ্ছে ইকুয়েশন, এই জন্য এটাকে ইকুয়েশন বলছি। আর ইকুয়েশনটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন হচ্ছে অ্যাকাউন্টিংয়ে। এবার আমি তোমাকে বলে রাখি আরেকটা জিনিস, আগেই আসছি তার আগেই বলে রাখি যে অ্যাসেট অ্যান্ড লায়াবিলিটি অ্যান্ড ওনার সিকিউরিটি, এই তিনটে জিনিস হচ্ছে আমাদের ব্যালেন্স শিটে আছে। এই তিনটে জিনিস কি হয়? আমাদের ব্যালেন্স শিট আছে। কি ব্যালেন্স শিট কি জিনিস? ব্যালেন্স শিট হচ্ছে কোম্পানির একটা স্টেটমেন্ট, যেখানে একটা কোম্পানির কি কি অ্যাসেটস আছে, এই কোম্পানির কি কি লায়াবিলিটিস আছে, একটা কোম্পানির ওনার সিকিউরিটি কি আছে, সেটা মেনশন থাকে। ওকে, ইনকাম এক্সপেন্ডিচার কিছু মেনশন থাকে না, শুধু এইগুলো, মানে একটা ব্যালেন্স শিট, একটা পার্মানেন্ট অ্যাকাউন্ট। কি কেন পার্মানেন্ট অ্যাকাউন্ট আমরা আগে গিয়ে ডিসকাস করছি। ওকে, তো এটা হচ্ছে বেসিক জিনিস, আমি বেসিক ডিটেলসে যাবো না, অনলাইন ক্লাস যেহেতু। এটা একটা এক্সাম্পল নিয়েছি যে একটু আগেই তোমাকে বললাম যে একটা কফি শপে, আচ্ছা এক্সাম্পলটা দিইনি তোমাকে। সাপোজ ধরো তুমি এখানে দেখতে পাচ্ছ অ্যাসেট ইজ ইকুয়াল টু লাইবিলিটি আর ওনার সিকিউরিটির মধ্যে একটা সিম্পল একটা এক্সাম্পল, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা কফি মেশিন বাই করেছি হচ্ছে 70,000 টাকা দিয়ে। কফি মেশিন বাই করেছি মানে কফি মেশিন আসছে, মানে আমার মেশিনারিজ ইনক্রিজ হচ্ছে, মানে অ্যাসেট ইনক্রিজ হচ্ছে। সিমিলারলি আমার 70,000 টাকা পকেট থেকে চলে গেল। ওকে, তো এখানে কি হলো? দুটো এন্ট্রি হলো। তুমি একটা জিনিস বুঝতে পারলে, দুটো এন্ট্রি হলো, ক্যাশ চলে গেল, মেশিনারি আসলো। নেট ইফেক্ট তো কিছু চেঞ্জ হলো না, কিন্তু আমাদের ইন্টারনালি অ্যাসেট অ্যান্ড অ্যাসেটেস, ইন্টারনাল অ্যাসেটের মধ্যে চেঞ্জ হলো। কি হলো? মেশিনারি ইনক্রিজ হলো আর তোমার ক্যাশ বেরিয়ে গেল। ওকে, নেক্সট ইম্পর্টেন্ট কি, যে একটা একটা যে ট্রানজাকশন হয়, একটা অ্যাকাউন্টিং পিরিয়ড, যেমন কি বললাম 1 এপ্রিল থেকে 31 মার্চ। ওকে, এই বিভিন্ন যে ট্রানজাকশন হয়, ফার্স্ট কি হয়, একটা অ্যাকাউন্টিং যদি আমি সার্কেল, একটা লুপ বলি বা সার্কেল বলি, সেটা কি আছে? ফার্স্ট ট্রানজাকশন হয়, হতে পারে সেলস, হতে পারে রিসিভ, হতে পারে পেমেন্ট, হতে পারে, বললাম তো এরকম অজস্র ট্রানজাকশন হয়। তো একটা অ্যাকাউন্টেন্টের কাজ কি? ফার্স্ট হচ্ছে যে ট্রানজাকশনটা হচ্ছে সেই ট্রানজাকশনকে অবজার্ভ করা, আইডেন্টিফাই করা। ভাই এই ট্রানজাকশনটা কিসের? সেল, পারচেস, কি পারচেস, যদি পারচেসও হয় কি রিলেটেড পারচেস, ওটা ওটা হচ্ছে র মেটেরিয়াল পারচেস করছে, ওটা অ্যাসেট পারচেস করছে, যদি অ্যাসেটও পারচেস করে কি রিলেটেড পারচেস, ফার্স্ট জব। এটা নর্মালি ইনভয়েস দেখে তুমি বুঝতে পেরে যাবে।
যদি সেল করো সেটাও ইনভয়েস পেয়ে যাবে, তুমি পারচেস করো সেটারও ইনভয়েস পেয়ে যাবে। আজকের দিনে ইনভয়েসের ভ্যালু অনেক বেশি, তোমরা জানোই। তোমরা যদি একটা সিম্পলি যদি রেস্টুরেন্টে গিয়ে খাওয়া দাওয়া করো, সেখানেও তোমাকে একটা ছোট্ট ইনভয়েস দেয়। তুমি কফি শপে গিয়ে কফি খাচ্ছ, সেখানেও তোমাকে ইনভয়েস দেয়, ছোট্ট বিল দেয়। এবং কি তুমি বার্গার গিয়ে বার্গার খাচ্ছ, ওকে, ম্যাকডোনাল্ডসে গিয়ে, তো ওখানেও তোমাকে বিল দেয়, ওকে। তো প্রত্যেকটা বিজনেস যা ট্রানজ্যাকশন হয়, যদি তুমি পারচেস করো অথবা সেল করো, তার একটা বিল আসে। এই বিল দিয়ে বা তুমি যদি পেমেন্ট করছো, তুমি ইজিলি জানতে পারছো এটা পেমেন্ট হচ্ছে, তোমার তোমার অ্যাকাউন্টে টাকা ঢুকছে, কোথা থেকে টাকা ঢুকছে তুমি ইজিলি জানতে পেরে যাচ্ছ, ওকে। আজকের দিনে ইজি আছে জানা, অনেকটা অনেকটা, কমপ্লিটলি না, অনেকটা। তো ফার্স্ট হচ্ছে ট্রানজ্যাকশন হবে, ট্রানজ্যাকশনকে অবজার্ভ করা, দেন জার্নাল এন্ট্রি। জার্নাল এন্ট্রি মানে হচ্ছে যে যেমন কি এর আগের এক্সাম্পল দিলাম, যে আমার কি হলো, টাকা গেল, মেশিনারি আসলো। টাকা গেল মানে ক্যাশ অ্যাকাউন্ট, ক্যাশ অ্যাকাউন্ট হচ্ছে রিয়েল কারেন্ট, ক্যাশ অ্যাকাউন্ট, সরি, ক্যাশ ক্যাশ গেল মানে হচ্ছে ক্রেডিট হবে, মেশিনারি আসলো, অ্যাসেট ইনক্রিজ হচ্ছে মানে ডেবিট হবে। কীভাবে, এর মডার্ন রুলস আমি আগে গিয়ে পড়াচ্ছি তোমাকে, ওকে। তো আমরা দুটো এন্ট্রি দেখতে পেলাম, এরকমই সারাদিনে অজস্র এন্ট্রি হচ্ছে, আর ওগুলোকে জার্নালাইজ করতে হবে, মানে জার্নাল এন্ট্রির দ্বারা শুধু পাস করতে হবে, ওকে। আমার হচ্ছে 3 নম্বর প্রসেসে কি আছে, 3 নম্বর প্রসেসে পোস্টিং, পোস্টিং ইন লেজার, জার্নাল লেজারে পোস্টিং করতে হবে। প্রত্যেকটা হেড, যেমন কি ক্যাশ হলো, মেশিনারিজ হলো, ফার্নিচার হলো, প্রত্যেকটা হেডের একটা করে অ্যাকাউন্ট ওপেন হবে, তাকে বলা হয় লেজার ওপেনিং। লেজারকে ওপেন করতে হবে, মানে প্রত্যেকটা ব্যক্তির নামে হোক বা প্রত্যেকটা আইটেমের নামে হোক, তোমাকে লেজার ওপেন করতে হবে, ওকে। লেজার ওপেন করা কেন দরকার আছে সেটা পরে গিয়ে বুঝতে পারবে। লেজার ইম্পর্টেন্ট প্রত্যেকটা, এবং তাদেরকে লেজারে পোস্টিং করা। ক্যাশ বেরিয়ে যাচ্ছে তো ক্যাশ অ্যাকাউন্ট ওপেন করব, ক্যাশে পোস্টিং করব, মেশিনারি এসছে মেশিনারিতে পোস্টিং করব, ওকে। তো প্রত্যেকটা এন্ট্রি দুটো করে, আমি একটু আগে বললাম দুটো করে ইফেক্ট হয়, ডেবিট আর ক্রেডিট, দুটো করে নেম, দুটো করে ইফেক্ট হয়, সেই ইফেক্টগুলো লেজারে পোস্টিং করতে হয়, ওকে। 3 নম্বরের ট্রায়াল ব্যালেন্স ক্লিয়ার। ট্রায়াল ব্যালেন্স কি? ট্রায়াল ব্যালেন্স হচ্ছে যেমন কি অজস্র অ্যাকাউন্ট ওপেন হয় একটা অ্যাকাউন্টিং ইয়ারে, সেই অ্যাকাউন্টগুলোর ব্যালেন্স ইয়ার এন্ডে বা কোয়ার্টার এন্ডে গিয়ে আমরা ওর ব্যালেন্স চেক করি, একটা ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করি। ট্রায়াল ব্যালেন্সে কী হয়, প্রত্যেকটা লেজারের যে ব্যালেন্স দাঁড়িয়ে থাকে, ফর এক্সাম্পল তোমার থেকে আমি 5 লাখ টাকা জিনিস কিনলাম, 2 লাখ টাকা পেমেন্ট করেছি, মানে 3 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে পড়ে আছে, তার একটা ক্রেডিট ব্যালেন্স আছে। সিমিলারলি আমি সেল করলাম 2 লাখ টাকার মেটেরিয়ালস, আমার কাছে তুমি 1 লাখ টাকা দিলে, মানে 1 লাখ টাকা তোমার অ্যাকাউন্টে পড়ে আছে। তো প্রত্যেকটা এন্ট্রি ডেবিট অ্যান্ড ক্রেডিট করে একটা লিস্ট অফ লেজার, লিস্ট অফ লেজার অ্যান্ড তার ব্যালেন্স শো করবে, তাকে বলা হয় ট্রায়াল ব্যালেন্স। এটা আমাদের কি হেল্প করে, এটা আমাদের ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার করতে হেল্প করে, ওকে। তারপরে কিছু অ্যাডজাস্টমেন্ট হয়, কিছু অ্যাডজাস্টমেন্ট হয়, কীরকম কি অ্যাডজাস্টমেন্ট হয়, যেমন কি অ্যাডজাস্টমেন্ট হয়, যেমন কি আমি একটু আগে বললাম, যেমন কি প্রভিশন অ্যাডজাস্টমেন্ট, মানে তোমার 31 তারিখে তুমি স্যালারি পেতে, 31 তারিখে তোমার স্যালারি ডিউ হয়ে গেছে, তুমি পেলে হচ্ছে 7 তারিখে, তো আমাকে 31 তারিখে তো এন্ট্রি করে রাখতে হবে, কি ইন জেনারেল এন্ট্রি তো করে রাখতে হবে, ঠিক আছে। এরকম একটা বিজনেসে অজস্র এন্ট্রিজ বাকি থাকে, ওকে। সিমিলারলি তো তুমি যখন ট্রায়াল ব্যালেন্স প্রিপেয়ার করবে, একটা অ্যাকাউন্টিং ইয়ার অ্যাকাউন্টিং হচ্ছে, বহু মানুষ ভুলও করে দেয়, ওকে। অ্যাকাউন্টেন্টরা কিছু কিছু অনেক সময় প্রেশারের মাধ্যমে কিছু ভুল করে দেয়, তো তার অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি, ট্রায়াল ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট এন্ট্রি হতে পারে। এর বেসিসে কী হয়, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট প্রিপেয়ার হয়, তারপরে ক্লোজিং বুকস এন্ট্রি পাস হয়। এখানে আমরা একটু ডিটেলসে লিখেছি, তাই জন্য আমি এখানে চলে এলাম। দেখতে পাচ্ছ জার্নাল এন্ট্রি, জার্নাল এন্ট্রিতে কী বলে যায় দেখে নাও, অল দ্য ট্রানজাকশন ফার্স্ট রেকর্ডেড ক্রোমোলজিক্যালি, ক্রোমোলজিক্যালি মানে স্টেপ বাই স্টেপ, ডেট ওয়াইজ, এবং পরপর পরপর আমাদেরকে ক্রোমোলজিক্যালি জার্নাল এন্ট্রি করতে হবে, ওকে। মানে প্রত্যেকটা জার্নাল যেরকমই আসছে, বিল আসছে, সেরকমই এন্ট্রি করে যেতে হবে, এবং ডেট ওয়াইজ এটাকে ক্রোমোলজিক্যালি এন্ট্রি করে যেতে হবে, খুব ইম্পর্টেন্ট। এবং ডবল এন্ট্রি সিস্টেমে, একটু আগেই আমরা, আচ্ছা অ্যাকাউন্টিং পড়ছো মানে অ্যাকাউন্টিংয়ে কিছু জানো না জানো, গোল্ডেন গোল্ডেন রুলস তোমাকে জানতে হবে। গোল্ডেন রুলস কী আছে দেখো না, রুলস অফ ডেবিট অ্যান্ড ক্রেডিট। গোল্ডেন রুলস যেটা আমরা ছোটোবেলা থেকে পড়ে এসেছি, কিন্তু এখন কারেন্টলি মডার্ন রুলসও একটা বেরিয়েছে, ওকে। তো এখানে গোল্ডেন রুলসের ব্যাপারে আমি প্রথমেই বলে দিই। একটা হচ্ছে গোল্ডেন রুলসে কী হয়, যে যত ট্রানজ্যাকশন আছে অ্যাকাউন্টিংয়ে, যত ট্রানজ্যাকশন হয়, তাকে 3টে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়েছে। একটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, যেমন কি তোমার নাম আমার নাম, যে বিভিন্ন রকম নামে হয়। যেমন কি তুমি যখন পারচেস করছো কোনো একটা কোম্পানির নামে করছো, কোনো একটা পার্সনের কাছ থেকে করছো, তার নামে অ্যাকাউন্ট ওপেন হবে, ওকে। রিয়েল অ্যাকাউন্ট, পার্সোনাল অ্যাকাউন্ট, রিয়েল অ্যাকাউন্ট। রিয়েল অ্যাকাউন্ট কীরকম কি, অ্যাসেটস, অ্যাসেট কি টাচ করলে বুঝতে পারবে, রিয়েল, নাম থেকে বুঝো, রিয়েল অ্যাসেট, ফার্নিচার, okay, machineries, land, this is the real account, okay. Similarly, nominal account, nominal account মানে expenses and income, expenses and income,
নমিনাল অ্যাকাউন্ট একটা বিভিন্ন রকম এক্সপেন্সেস হয় একটা বিজনেসে, স্যালারি, ইলেকট্রিসিটি বিল, অফিস রেন্ট হতে পারে, কমিশন দিচ্ছ তুমি, ইন্স্যুরেন্স হতে পারে। ওকে, বিভিন্ন রকম জিনিস খরচা হচ্ছে, তোমাকে ক্যারেজ হচ্ছে, ফ্রেট পেমেন্ট করছো, ওয়েজেস পেমেন্ট করছো। ওকে, বিভিন্ন রকম এক্সপেন্সেস হতে পারে। তো এক্সপেন্সেস দেখে নাও কী লেখা আছে ভালো করে, গোল্ডেন রুলসকে ভালো করে মনে রাখো, তোমার অনেকটা ইজি হয়ে যাবে অ্যাকাউন্টিং করা। গোল্ডেন রুলস ফার্স্ট তোমাকে জেনে রাখতে হবে। ডেবিট দ্য রিসিভার অ্যান্ড ক্রেডিট দ্য গিভার। পার্সোনাল অ্যাকাউন্ট কি যেমন নামে, কারোর নামে হচ্ছে, ওকে, তো পার্সোনাল অ্যাকাউন্টে কী হবে, ডেবিট দ্য রিসিভার, যে রিসিভ করবে, যে গুডস রিসিভ করবে তাকে ডেবিট করব। গুডস ওয়ার্ডিংটা আমার রং হয়ে যাবে, মানিও হতে পারে। তো যে রিসিভ করছে কিছু, সে তাকে ডেবিট করব। এবং ক্রেডিট কাকে করব, যে দিচ্ছে, ক্রেডিট দ্য গিভার। ফর এক্সাম্পল তুমি এখন দেখো যে আহ, যদি আমি এক্সাম্পল নিই, ওকে, এক্সাম্পলের সাথে বোঝাচ্ছি তোমাকে, যে যদি তুমি একটা এন্ট্রি করলে তুমি একটা পারচেস করেছো, ওকে, গুডস পারচেস করেছো, কী করছো, র মেটেরিয়ালস পারচেস করছো, তো আমি রিসিভ করছি তো গুডসটা, ওটা রিসিভার, ওটা ডেবিট হবে, ওকে। হ্যাঁ, কার থেকে পারচেস করি, গিভারকে, সামনের জন পার্সন, গিভারকে, যে সাপ্লায়ার আছে তাকে ক্রেডিট করবো, ওকে। সিমিলারলি রিয়েল অ্যাকাউন্টেও সেম, ডেবিট হোয়াট কাম ইন, ধরো না অ্যাসেট, কিনছো, তো অ্যাসেট আসছে, অ্যাসেট বাড়ছে, মেশিনারি বাড়ছে, তো ওটা ডেবিট হবে। অ্যান্ড ক্রেডিট হোয়াটস গোডস আউট, ক্যাশ চলে যাচ্ছে, তো ওটা কী হবে, ক্রেডিট হবে। নমিনাল অ্যাকাউন্টে এক্সপেন্সেস আর ইনকামকে নমিনাল অ্যাকাউন্টে ফেলা হয়। তো এক্সপেন্সেস এখানে সিম্পল আছে, অল এক্সপেন্স, যা এক্সপেন্সেস হবে ডেবিট হবে, আর ইনকাম হলে ক্রেডিট হবে, সিম্পল। যদি কখনো তোমার বলে এক্সপেন্সেস একটা, অলওয়েজ ডেবিট, মাথায় ঢুকিয়ে নাও, যত থ্রু আউট দ্য প্রো অ্যাকাউন্টিং লাইফ, পড়াশোনা লাইফ না, তোমার আগে গিয়েও যখন তুমি বিজনেসে ঢুকবে বা তুমি যখন জব করবে একটা ভালো কোম্পানিতে, তুমি বুঝে নাও অলওয়েজ এক্সপেন্সেস ডেবিট হবে। যদি কিছু খরচা করছো, খরচা যেরকমই হোক না কেন, কোথায় পোস্টিং হবে, কোন হেডে, কোথায় গিয়ে পোস্টিং হবে সেটা পরে আসছি, বাট অলওয়েজ ডেবিট হবে। কোন অ্যাকাউন্টে পোস্টিং হবে পরে আসছি, বাট অলওয়েজ ডেবিট হবে। এর সিমিলারলি ক্রেডিট কী হবে, ক্রেডিট হবে যে টাকা মানে এক্সপেন্স, ইনকাম যেটা হচ্ছে, ইনকাম, যে ইনকামটা হচ্ছে সেটা ক্রেডিট হবে। মানে ইনকাম অলওয়েজ ক্রেডিট হবে এবং এক্সপেন্ডিচার অলওয়েজ ডেবিট হবে। সিমিলারলি অ্যাসেটস যদি বাড়ে ডেবিট হয়, ভালো করে লিখে নাও, অ্যাসেট যদি বাড়ে তাহলে ডেবিট হয়। সিমিলারলি লাইবিলিটি যদি বাড়ে, লাইবিলিটি মানে হচ্ছে লোনস হতে পারে, ক্রেডিটার্স হতে পারে, তো ও অলওয়েজ ক্রেডিট হবে, ওকে। এগুলো নিয়েও আগে গিয়ে ডিসকাস করবো এই ভিডিও, এই ক্লাসে আমি জাস্ট একটা হালকার উপর দিয়ে আমি এই ক্লাসটা করাচ্ছি, যাতে খুব ডিপলি না যায়, আমি বেসিক কনসেপ্টটাকে তোমরা বুঝতে পারো। যারা যারা একটু একটু পড়ে নিয়েছো আর ডিপলি যেতে চাইছো, তারা এই ক্লাসটা অনেকটা হেল্প করবে। বা যারা যারা জানতে চাইছো বেসিক নলেজের জন্য, তাদের জন্য এই ক্লাসটা অনেকটা হেল্প করবে, ওকে। দেন আমরা কি করি, পোস্টিং করি। একটু আগে বললাম পোস্ট করি, দেখো না অ্যাকাউন্টের একটা, দেখো জার্নাল কিরকম হয় দেখে নাও, এটা হচ্ছে জার্নাল। জার্নালে কি করি আমরা, কি যাচ্ছে কি আসছে এগুলো আমরা নোট করতে থাকি খাতায়, বাট এখন প্র্যাকটিক্যালি ওটা সিস্টেমে হয়, ওকে। সত্যি কথা বলতে সিস্টেমে তুমি যদি জার্নাল এন্ট্রি পোস্ট করো, তোমার অটোমেটিকলি লেজার, ট্রায়াল ব্যালেন্স অটোমেটিকলি হয়ে যাবে, প্র্যাকটিক্যাল লাইফে অত করতে হয় না, ঠিক আছে। বাট তোমার নলেজ না থাকলে তুমি ভুল করবে, ওকে। সিমিলারলি দেখে নাও ক্যাশ অ্যাকাউন্ট হতে পারে, ওকে, সেলস অ্যাকাউন্ট হতে, প্রত্যেকটা আইটেম, প্রত্যেকটা এর আমরা যাই ঘটনা ঘটছে সেটার আমরা অ্যাকাউন্ট ওপেন করে নেবো। এতে কি হয়, অ্যাকাউন্ট ওপেন করলে ওই অ্যাকাউন্টে ঢুকলে আমরা বুঝতে পারবো যে কত টাকা পেমেন্ট করেছি, কত টাকা রিসিভড হয়েছে, সব ক্লিয়ার, থাকবে। বছর বছর, 3 বছর 4 বছরের রেকর্ড তুমি ইজিলি ফাইন্ড আউট করে নেবে, ওকে। নেক্সট আসি ট্রায়াল ব্যালেন্স আগেই বলে দিচ্ছে, স্টেটমেন্ট, লিস্ট অফ ফাইনাল ব্যালেন্স অফ অল দ্য লেজার, এটা হচ্ছে সমস্ত লেজারের ফাইনাল কি ব্যালেন্স আছে সেটা, ওকে। প্রাইমারি পারচেস কি, পারপাস কি হচ্ছে, চেক দ্য অ্যারিথমেটিক কোনো ভুল হয়েছে কিনা, মানে টোটাল ডেবিট অ্যান্ড ক্রেডিট যেটা হয় সেম, একদম ইকুয়াল থাকবে। যদি কিছু মানে একদিকে ডেবিট বেশি বা ক্রেডিট কম এরকম কিছু আছে, তাহলে দেখতে হবে যে আমরা যখন পোস্টিং করেছি বা কিছু এন্ট্রি করেছি সেই সময় কিছু ভুল হয়েছে কিনা, ওকে। এটা অনেক ইম্পর্টেন্ট, কেন কি এর বেসিসে আমরা ফাইনাল অ্যাকাউন্ট প্রিপেয়ার করি, ওকে। তুমি দেখতে পারো ডেবিট আর ক্রেডিটের একটা এক্সাম্পলও দিয়ে দিয়েছি যাতে তোমাদের সুবিধা হয়, ওকে। ওকে, নেক্সট আসছি হচ্ছে, যেমন কি বললাম অ্যাডজাস্টমেন্ট, পারপাস কি আছে, অ্যাকাউন্টিং অ্যাক্রুয়াল বেসিস, একটু আগে বললাম অ্যাক্রুয়াল বেসিস যে জিনিসগুলো আমরা মানে ইনকাম এক্সপেন্ডিচার যেটা হয় সেটা যদি পরে গিয়ে এফেক্ট হয়, তার থেকে ভালো যে 31st মধ্যেই ওটাকে বুক করতে হবে। এই অ্যাডজাস্টমেন্টগুলো খুব ইম্পর্টেন্ট, ওকে। যেমন কি ধরলাম তোমার ট্রায়াল ব্যালেন্সে কিছু প্রবলেম আছে, সেটাকে অ্যাডজাস্টমেন্ট করা, সেটা খুব ইম্পর্টেন্ট, সেগুলোকে অ্যাডজাস্টমেন্ট করতে হবে।
এবার আসছে হচ্ছে ক্লোজিং এন্ট্রি। ক্লোজিং এন্ট্রি মাথায় রাখবে প্রতি বছর 31 মার্চের পরে যে ইনকাম এক্সপেন্ডিচার হয়, যেমন আচ্ছা ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট আমরা বলে রাখি, ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট তিনটে হয়, তিনটে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের তিনটে স্টেটমেন্ট আছে। একটা হচ্ছে ব্যালেন্স শিট, আগে আগেই আমরা তোমাকে যে ইকুয়েশনটা শিখিয়েছি সেখানে সেই ডিটেলসগুলো থাকে। ব্যালেন্স শিটে অ্যাসেট লাইবিলিটি এগুলো ডিটেলস থাকে। ইনকাম স্টেটমেন্টে কি থাকে, প্রফিট অ্যান্ড লস একটা ইয়ারে, একটা সার্টেন ইয়ারে, অর্থাৎ কোয়ার্টারলি হতে পারে বা ইয়ারলি হতে পারে। ওকে, যেসব কোম্পানি লিস্টে থাকে তারা কোয়ার্টারলি নর্মালি করে থাকে, আর অন্যান্য প্রাইভেট কোম্পানি তারা ইয়ারলি করে থাকে। ওকে, তার মধ্যে কত কি ইনকাম হয়েছে কি লস হয়েছে সেটা অ্যাসার্টেন করা ইনকাম স্টেটমেন্ট, ইনকাম স্টেটমেন্টের দ্বারা হয়, সেটা হচ্ছে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট। ওকে, তোমরা পড়বে হচ্ছে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস। তোমরা যখন 11-12 পড়াশোনা করবে তখন স্টার্টিং হবে ট্রেডিং অ্যান্ড প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট দিয়ে, বাট পরে যখন ফাইনাল লেভেলে যাবে যারা, তারা ওখানে কি হয়ে যায়, অনলি প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, ট্রেডিং অ্যাকাউন্ট থাকে না। ওকে, দেন আসছে ক্যাশ ফ্লো স্টেটমেন্ট। সারা বছরের মধ্যে, সারা বছরে যে ক্যাশ আসছে, কি হচ্ছে, কখনো লোন থেকে আসছে, কখনো আমি প্রোভাইড করছি। ওকে, যে ওনার্স আছে সে ক্যাশ কিছু দিল, খরচা হচ্ছে স্যালারিতে, বিভিন্ন জায়গায় খরচা হচ্ছে। ওকে, তো এই ক্যাশ ফ্লো স্টেটমেন্টের দ্বারা জানা যায় যে কোথায় কি খরচা হয়েছে, কি টাকা এসেছে, কি টাকা গেছে। তো একে নর্মালি আমরা তিনটে অ্যাক্টিভিটিতে ডিভাইড করে থাকি। একটা হচ্ছে অপারেটিং অ্যাক্টিভিটি, অপারেটিং অ্যাক্টিভিটিতে কি কি গেছে। ওকে, ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি কি কি এসছে, কি কি গেছে। ইনভেস্টমেন্ট অ্যাক্টিভিটি মানে হচ্ছে যদি আমরা কিছু ইনভেস্ট করে থাকি বিজনেসের টাকা, কিছু টাকা এসছে, ডিভিডেন্ড পেয়েছি, এগুলো ডিটেলস থাকে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে, থার্ড হচ্ছে যে ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটি। ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির মধ্যে কি আছে, যে ব্যাঙ্কিং অ্যাক্টিভিটি, মানে কোনো লোন পেলাম যেটা, ওটা ফাইন্যান্সিয়াল অ্যাক্টিভিটির মধ্যে পড়ে। ওকে, তো এইসব অ্যাক্টিভিটিতে আমরা ডিভাইড করি। তো এখানে কি হয়, সারা বছরে যে টোটাল ট্রানজাকশানগুলো হয়েছে সেটা এই তিনটে ক্যাটাগরির মধ্যে আমরা ডিভাইড করে আমরা ওটাকে, ওই স্টেটমেন্টটাকে প্রিপেয়ার করা হয়। ওকে, প্র্যাকটিক্যাল লাইফে ওটা প্রিপেয়ার করা হয়, খুব ইম্পর্টেন্ট। এটা একটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টের একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। ওকে, তো এটা আমরা প্রিপেয়ার করে থাকি। ওকে, তো এটা হচ্ছে ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট। এরপরে আসবে ক্লোজিং। এখানে দেখো একটা ক্লোজিং এন্ট্রির কথা বলেছি তোমাকে, আমি তখন বলতে চাইছিলাম যে তোমাদেরকে যে ইনকাম স্টেটমেন্ট, ইনকাম অ্যান্ড রেভিনিউ অ্যান্ড এক্সপেন্ডিচার যে এক্সপেন্সেস হয়, ওকে, যত এক্সপেন্সেস অ্যাকাউন্টিং হয়, তোমরা এখন যদি না বুঝতে পারো পরে গিয়ে বুঝতে পারবে, সব টেম্পোরারি, 1 বছরের জন্যই ওপেন হয়, পরের বছর যখনই যাবো ওটা ক্লোজ হয়ে যায়, ওটা জিরো হয়ে যায়। ওকে, ক্লোজিং এন্ট্রি পাস করে ওটাকে পুরো কমপ্লিটলি জিরো করে দিতে হয়। কীভাবে হয় না হয় এটা পরে গিয়ে দেখা যাবে, এগুলো ইনিশিয়াল বোঝানোর মতো কিছু নেই। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল একটা ব্যালেন্স শিটের স্ন্যাপশট। তোমরা দেখতে পারো একটা ব্যালেন্স শিটের মধ্যে কী থাকে, লাইবিলিটি সাইডে লাইবিলিটি অ্যান্ড ইকুইটি, কী কী লাইবিলিটি থাকে। সিমিলারলি অ্যাসেটের মধ্যে কারেন্ট অ্যাসেট হয়, নন কারেন্ট অ্যাসেট হয়। নন কারেন্ট অ্যাসেটের মধ্যে কি ইকুইপমেন্ট, স্টেট, ল্যান্ড, বিল্ডিং মেশিনারিজ যেগুলো আসে। অ্যান্ড কারেন্ট অ্যাসেটের মধ্যে, কারেন্ট অ্যাসেট কাকে বলে, যারা 12 মান্থের মধ্যে ইজিলি লিকুইডেট বা ক্যাশে কনভার্ট করা যেতে পারে, যেমন কি ক্যাশ হতে পারে, সেলফ ক্যাশ। ওকে, অ্যান্ড ইনভেন্টরি হতে পারে। ইনভেন্টরিকে আমরা নেক্সট ইয়ারে গিয়েই আমরা ইনভেন্টরি কী কী করবো, আমরা ফিনিশ গুডসে কনভার্ট করে সেল করে দেবো। তো এগুলোকে আমরা ধরি হচ্ছে নন কারেন্ট অ্যাসেট। ওকে, সিমিলারলি কারেন্ট লাইবিলিটি আছে। কারেন্ট লাইবিলিটির মধ্যে হচ্ছে অ্যাকাউন্টস পেয়েবল, যাদেরকে আমরা পেমেন্ট করা আছে 1 মাস 2 মাসের মধ্যে, মানে 12 মান্থের মধ্যে আমরা ধরে নিই, ওগুলো কারেন্ট লাইবিলিটির মধ্যে পড়ে। নন কারেন্ট লাইবিলিটি মানে কি লং টার্ম লোন, লং টার্ম ডেট, যেমন কি 5 বছর, 10 বছর, 15 বছরের জন্য ওগুলো নেওয়া হয়। ওকে, তো এগুলোকে বলা হয় লং টার্ম ডেট। ওকে, দেন আসে ইকুইটি, যেমন কি ক্যাপিটাল স্টক, মানে ক্যাপিটাল হতে পারে, স্টক হতে পারে। ক্যাপিটাল স্টক মানে ওনার্স কিছু স্টক দিয়ে সেই রিলেটেড এখানে বলা হচ্ছে। ওকে, রিটেন আর্নিং মানে যে প্রফিটটা হয় সেটা হচ্ছে আর্নিং, যে আলটিমেটলি প্রফিটটা হয় সেটা হচ্ছে ইকুইটির মধ্যে, ইকুইটি যে মধ্যে ট্রান্সফার হয়ে যায়, ওকে বলে রিটেন আর্নিং। ওকে, তো এটা হচ্ছে ওভারঅল আমার ফার্স্ট ক্লাস। আমি অনেকক্ষণ টাইম নিয়ে নিয়েছি মনে হচ্ছে, আমি ভেবেছিলাম একটু শর্ট করে পড়াবো। তো যাই হোক, এবার আমি ফাইনালি কনক্লুড করছি যে এই যে রিপোর্ট, এটা কী কাজে লাগে আমি এর আগেও বললাম, যে ইন্টারনাল ইউজারের জন্য, যেমন কি ডিসিশন মেকিংয়ের জন্য, বিভিন্ন রকম ডিসিশন মেকিংয়ের জন্য ইউজ হয়। সিমিলারলি এক্সটার্নাল ইউজার, যেমন কি যে ইনভেস্ট করবে আমার কোম্পানিতে, সে আগে ভাই আমাকে তোমার ব্যালেন্স শিট দাও, তোমার ব্যালেন্স শিট দেখে আমি বুঝতে পারবো তোমার ফাইন্যান্সিয়াল পজিশন কী আছে, তারপরে আমি তোমার মধ্যে তোমার কোম্পানিতে ইনভেস্ট করবো কিনা আমি জানবো। ব্যাংক লোন দেয়, সেটাও তার জন্য আমার দরকার। বিভিন্ন রকম, আমি যদি ক্রেডিটে তোমাকে মেটেরিয়ালস দিই, তোমার আমি ব্যালেন্স শিট চেক করবো, আরে প্রফিটেবল কোম্পানি, প্রফিটেবল না নন প্রফিটেবল কোম্পানি, বা কোনো ফ্রড করেছে কিনা আমরা বুঝতে পারবো। ওর রেশিও ফেশিও দেখলেও আমরা বুঝতে পেরে যাই, ওর অন্যরকম ডেটা দেখলে আমরা বুঝতে পেরে যাই, ওভারঅল আমার আইডিয়া চলে আসে। ওকে, একটা বিজনেস ইজিলি জানতে পারা যায়। সিমিলারলি ধরে নাও অডিটিং হয়, ট্যাক্স প্রভিশনের জন্য আমাদেরকে এগুলো কাজে লাগে। ওকে, অ্যাকাউন্টিং খুব ইম্পর্টেন্ট তার জন্য, যে প্রপার একটা অ্যাকাউন্টেন্ট, একটা কোম্পানি অলওয়েজ, একটা কোম্পানির ওনার অলওয়েজ চায় যে আমার কোম্পানিতে বেস্ট অ্যান্ড বেস্ট নলেজফুল অ্যাকাউন্টেন্ট থাকে। প্রত্যেকটা কোম্পানি এটা চায়, আমি তোমাদেরকে বলে দিচ্ছি। অ্যাকাউন্টিংয়ের ইম্পর্টেন্ট অনেক অনেক বেশি। এক,
এবং যারা কমার্স নিয়ে পড়াশোনা করছে আগে গিয়ে শুধু তো অ্যাকাউন্টিং নিয়ে পড়বে না, তুমি ট্যাক্স ল হতে পারে, ডাইরেক্ট ট্যাক্স ইনডাইরেক্ট ট্যাক্স আসবে, এবং আগে গিয়ে আমরা পড়বো হচ্ছে কস্টিং নিয়ে। তো এর স্কোপ এর স্কোপ অনেক বেশি। আমি তোমাদেরকে বলছি, আমাকে প্রপারলি গাইড করার কেউ ছিল না, আমি খুব লড়ে লড়ে উঠেছি। তো একটা এই সাবজেক্টটা হচ্ছে, হ্যাঁ এই সাবজেক্টটা হচ্ছে একটা খুব ইম্পর্টেন্ট সাবজেক্ট। একে যদি পড়তে হয় পড়ার মতো করে প্র্যাকটিক্যাল ওয়েতে যদি পড়া হয়, এবং শুধু যে এই জবটা এখানে যারা পড়াশোনা করে শুধু এখানে এই সাবজেক্টটা এখানে অ্যাপ্লিকেবল না, ওয়ার্ল্ড ওয়াইজ এটা অ্যাপ্লিকেবল। তুমি এখানে পড়াশোনা গ্র্যাজুয়েট করে তুমি দুবাইতে গিয়েও কাজ করতে পারবে, তুমি বাইরে ফরেনে গিয়ে অ্যাকাউন্টেন্টে কাজ করতে পারবে। ওকে, বুঝতে পেরেছো? এই যে রুলস অ্যান্ড রেগুলেশন আছে, যে আমি যে কনসেপ্টগুলো আমি বললাম, এই কনসেপ্ট শুধু ইন্ডিয়াতে না, ইন্ডিয়ার বাইরেও সেম কনসেপ্টই অ্যাপ্লিকেবল। তো কি হয়, এর স্কোপ অনেক বেশি আছে, বাট আমাদেরকে গাইড করার মতো কেউ নেই, রাইট? তাই তো। তো ডোন্ট ওয়ারি, আমি আছি। আর নেক্সট ক্লাসে আমার মনে হয় আমি তোমাদেরকে বোঝাবো যে অ্যাকচুয়ালি এর স্কোপ কী আছে, এর কেরিয়ার পাথ কী আছে, যে যে কেউ যদি অ্যাকাউন্টিং নেয় কীভাবে এগাবে, একটা রোড ম্যাপ, কেরিয়ার রোড ম্যাপ, সেটা নিয়ে আমরা ডিসকাস করবো। ওকে, তো ততক্ষণের জন্য থ্যাংক ইউ ভেরি মাচ, এতক্ষণ ক্লাস দেখার জন্য। গুড বাই।